সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা ময়মনসিংহের বাংলা বিভাগ থেকে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা স্নাতক পাস কোর্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস পরিচালনা করব। আমি সাথে রয়েছি শাহ মোহাম্মদ মাহফুজুল বাড়ি, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ। ইতিমধ্যে তোমরা সাহিত্যের বিভিন্ন বিষয় আশয়, সাহিত্যের শ্রেণী বিভাগ এবং তোমাদের পাঠ্যসূচির বিষয়গুলো সম্পর্কে জেনেছ। আজকে আমরা তোমাদের পাঠ্য বিষয়ের যে অংশটুকু আমি তোমাদের সাথে আলোচনা করব তাতে প্রবেশ করতে চাই। তা আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পাঠ্যসূচি সেখানে দেখেছি তোমাদের কিছু গল্প আছে, কিছু প্রবন্ধ আছে এবং কিছু কবিতা আছে। তার মধ্যে আমি তোমাদের সাথে প্রবন্ধ নিয়ে কথা বলবো এবং প্রথমেই রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাঙ্গালা ভাষা প্রবন্ধ। তো প্রবন্ধের ভিতরে প্রবেশ করার আগে আমরা বঙ্কিমচন্দ্র সম্পর্কে কিছু জানবো। বঙ্কিমচন্দ্র সম্পর্কে কিছু জানার আগে প্রবন্ধ বলতে কি বোঝায় বা বাংলা সাহিত্যে প্রবন্ধের সূত্রপাত কবে হয়েছে এবং সেই সূত্রপাত থেকে শুরু করে কমপক্ষে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পর্যন্ত কারা কিভাবে প্রবন্ধের পরিচর্যা দিয়েছেন এবং বঙ্কিমচন্দ্রের পরবর্তীকালেও কারা বাংলা প্রবন্ধ সাহিত্যকে সমৃদ্ধ করেছেন তাদের সম্পর্কে একটুখানি আলোকপাত করে নিয়ে আমরা বঙ্কিমের জীবনে যেতে চাই এবং তারপরে আমরা বাংলা ভাষা প্রবন্ধের মধ্যে বঙ্কিমচন্দ্র আসলে কি বলতে চেয়েছেন সে সম্পর্কে আমরা জানব। আমরা জেনেছি যে বাংলা সাহিত্যের বৈচিত্র্য যেটি, বাংলা সাহিত্যের যে আঙ্গিকের রূপান্তর যেটি, সেটি এসেছে আধুনিক যুগে। আধুনিক যুগ বলতে আমরা সাহিত্যের যে ইতিহাস, সেই সাহিত্যের ইতিহাস যারা রচনা করেছেন তাদের কাছ থেকে আমরা দেখেছি এবং আমরা বাংলা সাহিত্যের বিভিন্ন যে রকমফের রয়েছে বা সাহিত্যের যে ধারাবাহিকতা রয়েছে সেই চর্যাপদ থেকে শুরু করে আজকের কবি যে কবিতা রচনা করছেন অথবা গল্পকার, প্রাবন্ধিক, নাট্যকার, ঔপন্যাসিক যা রচনা করছেন সে পর্যন্ত বিচিত্র ধরনের সাহিত্য আমরা দেখতে পাই। কিন্তু মোটা দাগে সেগুলোকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। তোমরা জানো যে একেবারে প্রাচীন শাখা হলো কবিতা, তারপরে প্রবন্ধ, তারপরে নাটক, তারপরে উপন্যাস, তারপরে হলো ছোট গল্প। এর মধ্যে অনেক ছোট ছোট প্রশাখা রয়েছে, উপশাখা রয়েছে। তো এই যে প্রবন্ধ, গদ্যের রচিত সাহিত্য এবং এই প্রবন্ধ বলো, নাটক বলো, উপন্যাস বলো বা ছোট গল্প বলো, এগুলো আধুনিক যুগের সৃষ্টি। এই যে যুগ বিভাগ, এই যুগ বিভাগটি যারা এর আগে সাহিত্যের ইতিহাস নিয়ে কথা বলেছেন বা তোমরা যদি শুনে থাকো, নিজে যদি পড়ে থাকো তাহলে জেনে থাকবে যে বাংলা সাহিত্যের ইতিহাসকে প্রধানত 3টি ভাগে ভাগ করেছেন ঐতিহাসিকগণ। তারা বলছেন যে প্রাচীন যুগ হলো 650 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, যে সময়ে বৌদ্ধ ধর্মের সহজিয়াদের সাধন সঙ্গীত রচিত হয়েছে, যেটা চর্যাপদ নামে আমরা পরবর্তীকালে পেয়েছি। তারপরে 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত হলো মধ্যযুগ এবং মধ্যযুগে বিভিন্ন ধরনের সাহিত্য রচিত হয়েছে। বিভিন্ন ধরনের সাহিত্য বলতে বিভিন্ন ধরনের কবিতা রচিত হয়েছে। সেই বৈচিত্র্যময় কবিতার সাথে আমাদের ঘটেছে, আমাদের পরিচয় ঘটেছে। কিন্তু আমরা 1801 থেকে বর্তমান পর্যন্ত যে সময়টিকে বলা হচ্ছে আধুনিক যুগ, এই সময়টিতে এসে সাহিত্যের ক্ষেত্রে কবিতার বাইরের যে শাখাগুলো রয়েছে সেটা প্রবন্ধ, নাটক, উপন্যাস, ছোট গল্প আকারে আমাদের সামনে এসেছে, যেটাকে আমরা বলছি আঙ্গিকের রূপান্তর। এর আগে শুধু কবিতা আর কবিতা রচিত হয়েছে, কবিতার পর কবিতা, সেই চর্যাপদ বলো, শ্রীকৃষ্ণ কীর্তন বলো, বৈষ্ণব পদাবলী বলো, অথবা মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য, রোমান্টিক প্রাণোপাখ্যান, অথবা আমাদের যে লোকসাহিত্যের বিভিন্ন শাখা প্রশাখা যেগুলো আছে সবই কবিতা আকারে রচিত হয়েছে। আমরা যখন গদ্যের সূত্রপাত ঘটেছে আধুনিক যুগে 1801 খ্রিস্টাব্দে যখন বাংলা বিভাগ চালু হয়েছে ফোর্ট উইলিয়াম কলেজে, তোমরা জানো যে আমাদের ভারতবর্ষের যে রাজনীতির ইতিহাস সেখানে দেখা যায় যে ইংরেজরা 1757 সালে আমাদেরই কিছু স্বার্থপর মানুষের বিশ্বাসঘাতকতার কারণে তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে এবং 1757 পরে তাদের যে ধর্ম, তাদের যে সাহিত্য, তাদের যে জীবনাচার সেগুলো নিয়ে আমাদের এখানে এসেছে এবং আমাদের এই ভারতবর্ষের বিভিন্ন মানুষ, বিশেষ করে বাংলা, বিহার, উড়িষ্যা যেটা তখনকার সময়ে তারা অধিকারে নিয়েছিল, সেই বাংলা ভাষাভাষী অঞ্চলটিতে তাদের যে প্রভাব বিস্তার করার জন্য তারা নিজেদের যে চাকরিজীবী যারা লন্ডন থেকে এসেছে, ইংল্যান্ড থেকে এসেছে ইংরেজ যারা, তাদেরকে বাংলা ভাষা শেখানোর জন্য, তারা তো খুব স্বার্থপর মানুষ ছিল, তারা নিজেরা আমাদের শিক্ষিত না করে তাদেরকে শিক্ষিত করে, মানে তাদের যে ইংরেজি ভাষা সেটা আমাদের শেখাতে পারতো সেটা না করে তারা তাদের যে কর্মচারী যারা ছিল, রাজকর্মচারী, তাদের বাংলা ভাষা শেখানোর জন্য ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করে। তো ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপনের যে উদ্দেশ্য সেটা তারা সিদ্ধি করেছে, কিন্তু এতে আমাদের যে লাভটি হয়েছে, তাদেরকে বাংলা ভাষা শেখাতে গিয়ে কবিতা দিয়ে ভাষা শেখানো যতটা কঠিন, গদ্য দিয়ে ভাষা শেখানো কিন্তু তার চেয়ে অনেক বেশি সহজ।
কারণ গদ্যের মধ্যে বর্ণনা থাকে, বর্ণনা ভঙ্গি থাকে, সহজভাবে সেটা বোঝানো যায় অন্য ভাষাভাষী মানুষকে। কবিতার ক্ষেত্রে রহস্যময়তা থাকে, একই শব্দের বিভিন্ন ধরনের অর্থ থাকে, কবিতার যে কোমল রহস্যময় রূপ সেটা অন্য ভাষাভাষী মানুষদের বোঝানো কঠিন হয়। যে কারণে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত যারা নিযুক্ত হয়েছিলেন তারা দেখা গেছে বাংলা গদ্য রচনা শুরু করেছেন, এবং এই গদ্যের আতুরঘর বলা হয় ফোর্ট উইলিয়াম কলেজকে। সেখানকার যে উইলিয়াম কেরি অথবা রামরাম বসু অথবা রাজীব লোচন মুখোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, চণ্ডীচরণ মুন্সী, এরকম বিভিন্ন পণ্ডিত, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, তারা তাদের যে দক্ষতা, তাদের যে জ্ঞান, তাদের যে মেধা, সেটা দিয়ে তখনকার সময়ের যে ইংরেজ সিভিলিয়ান যারা সেখানে পড়াশোনা করছিলেন তাদের জন্য পাঠ্যপুস্তক রচনা করেছেন। তো তারা তাদের শিক্ষার জন্য, তাদের শিক্ষার্থী বলতে তাদের রাজকর্মচারীদেরকে শেখানোর জন্য গদ্য রচনা করছেন, কিন্তু আমরা পেয়ে গেলাম ভিন্ন স্বাদের, ভিন্ন আঙ্গিকের একটি সাহিত্য, যেটাকে আমরা বলছি প্রবন্ধ সাহিত্য। তাহলে আমরা প্রবন্ধের সূত্রপাতটা কোত্থেকে হয়েছে বা একেবারে শুরুটা কোন জায়গায় সেটা আমরা ছুঁয়ে দেখলাম যে ফোর্ট উইলিয়াম কলেজ থেকে। আমরা ফোর্ট উইলিয়াম কলেজের এই পণ্ডিতদের পরবর্তীতে দেখি রাজা রামমোহন রায় বাংলা সাহিত্যের ক্ষেত্রে প্রবন্ধের সূত্রপাত করেছেন। আমরা ইতিহাসে যাওয়ার আগে প্রবন্ধটা কি আসলে? কবিতা হলো ছন্দে ছন্দে যখন বলা হচ্ছে, গদ্যে মানে বর্ণনামূলক রীতিতে যখন লেখা হচ্ছে তখন সেটাকে আমরা গদ্য বলছি। এই গদ্যের মধ্যে আবার কোনোটাকে প্রবন্ধ বলছি, কোনোটাকে নাটক বলছি, কোনোটাকে উপন্যাস বলছি, কোনোটাকে আবার ছোট গল্প বলছি। এখন কোনটাকে আমরা প্রবন্ধ বলবো? তোমরা ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে, মাধ্যমিক পর্যায়ে পড়ে এসেছো বিভিন্ন প্রবন্ধ, তোমাদের পাঠ্য ছিল, সেগুলোতে দেখেছ যেখানে তত্ত্বকথা বেশি থাকে, যেখানে তথ্য থাকে, যেখানে চিন্তামূলক বিষয় থাকে, আবার কখনো কখনো রম্য রচনা আকারে, ভ্রমণ সাহিত্য আকারে, জীবনচরিত বা আত্মচরিত আকারে আমাদের সামনে প্রবন্ধ এসেছে। তোমরা যে উচ্চ মাধ্যমিকে পড়েছ বিড়াল প্রবন্ধ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়েরই রচিত, সেটা রম্য রচনা আকারে, নকশা আকারে তখনকার সমাজের অসঙ্গতিটি দেখানো হয়েছে। সমাজে যে মানুষ যারা মানে তেলা মাথায় তেল দেওয়া যেটা বোঝায়, যারা খাচ্ছে, সেই কমলাকান্ত তার খেয়ে ঝিমুচ্ছে, তার দুধ খাওয়ার জন্য বসে আছে, দেখা গেছে যে বিড়াল এসে সেই দুধটা খেয়ে গেছে। কমলাকান্ত নেশার ঘুর থেকে বা ওই যে খাওয়ার যে তন্দ্রালু ভাব থেকে যখন জেগে উঠেছে, দেখেছে বিড়াল দুধটা খেয়ে, তার জন্য রাখা দুধ খেয়ে গুফ নাড়াচ্ছে, তখন সে কিন্তু বিড়ালকে মারতে তেড়ে গেছে। তখন যেন কল্পচক্ষুতে, কল্পকর্ণে সে শুনতে পাচ্ছে বিড়াল প্রতিবাদ করছে যে তুমি তো ভুঁড়ি ফুলিয়ে খেয়েছ, তোমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি তো চুরি করে না খাওয়া ছাড়া আমার উপায় নেই। মানে এই যে তাদের যে কাল্পনিক কথোপকথন রম্য রচনা আকারে আমরা দেখছি এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বর্ণনা করছেন। তো তোমাদের কিন্তু এটা পরিচয় রয়েছে, তোমরা এই প্রবন্ধের সাথে। তোমরা সাহিত্যে খেলা পড়ে আসছো প্রমথ চৌধুরীর, অথবা তোমরা অবরোধবাসিনীর যে রচয়িতা রোকেয়া শাখাওয়াত হোসেন তার লেখা চাষার দুঃখ তোমরা পড়ে এসেছো। এগুলো প্রবন্ধ, তোমরা দেখেছো সেগুলোর মধ্যে কিভাবে একটি বিষয়কে নিয়ে লেখক তার নিজস্ব মতামত এবং সেই বিষয়টি বিশ্লেষণ করতে গিয়ে তার মেধা, চিন্তা, দক্ষতা সেটার পরিচয় দিয়ে থাকেন। প্রয়োজনে তিনি বিভিন্ন তথ্য, বিভিন্ন মানে কি বলবো পরিসংখ্যান সেখানে উপস্থাপন করে থাকেন। তো প্রবন্ধ বলতে যেটা বোঝায় সেটা হলো প্রকৃষ্ট রূপে আবদ্ধ যা, তাকেই প্রবন্ধ বলা হয়। যেটা লেখা হবে আঁটোসাঁটো রূপে, সেটা খুব শিথিল করে উপন্যাসের মতো অনেক বড় করে লেখার সুযোগ নেই। কোনো একটি বিষয়কে অবলম্বন করে অথবা ব্যক্তি অনুভূতির প্রকাশটি চিন্তা, মেধা, দক্ষতা দিয়ে যখন সাহিত্য রসে সমৃদ্ধ করে লেখক উপস্থাপন করেন, তখন সেটাকে আমরা মানে প্রবন্ধ বলে থাকি। প্রকৃষ্ট রূপে আবদ্ধ যা, তাকেই প্রবন্ধ বলা হয়। আমরা এখানে কিছু বিষয় লিখেছি যে প্রবন্ধের অন্য নাম হলো নিবন্ধ, সন্দর্ভ বা রচনা। আমরা দেখি যে নিবন্ধ রচনা করো, তোমরা পরীক্ষাতে দিয়ে এসেছ, অথবা যে অভিসন্দর্ভ বা সন্দর্ভ গবেষণাপত্র, আবার রচনা লিখো, এরকম প্রশ্নও আমরা দেখেছি। যে এই যে রচনা বা সন্দর্ভ বা নিবন্ধ, এগুলো প্রবন্ধেরই অন্য নাম। আমরা যে প্রবন্ধ আছে সেই প্রবন্ধগুলোকে প্রধানত দুটো ভাগে ভাগ করেছেন যারা রূপতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে প্রবন্ধকে দেখেছেন, মানে প্রবন্ধের আলোচনা করেছেন। তারা বলছেন যে প্রবন্ধগুলো প্রধানত দুই ধরনের হয়ে থাকে। একটি থাকে বস্তুনিষ্ঠ, বস্তুনিষ্ঠের অন্য নাম হলো তন্ময় প্রবন্ধ। বস্তুনিষ্ঠ মানে একটি বিষয়কে কেন্দ্র করে যখন প্রাবন্ধিক তার নিজস্ব মতামত বা সেই বিষয়টিকে বিশ্লেষণ করেন বিভিন্ন যুক্তি, তথ্য, বিষয় দিয়ে, এটাকে তন্ময় প্রবন্ধ বলা হয়। আর ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধকে বলা হয় মন্ময় প্রবন্ধ, যেখানে লেখক তার নিজস্ব চিন্তা ভাবনার প্রকাশটি বেশি ঘটান।
তন্ময় প্রবন্ধের মধ্যে বিষয়বস্তুটি প্রাধান্য পায় বেশি, আর মন্ময় প্রবন্ধের মধ্যে মানে ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের মধ্যে আমরা দেখি লেখক তার নিজস্ব দৃষ্টিভঙ্গির প্রকাশটি বেশি ঘটিয়ে থাকেন, তার মনের প্রকাশটি, মনের প্রভাবটি বেশি আমরা দেখতে পাই। তো এই দুটো প্রভাব প্রকাশের বাইরে আমরা যে বিভিন্ন আঙ্গিকে প্রবন্ধ পাই, মানে এটা তো হলো বিষয় বিচারে যে কোনটা প্রাধান্য পাচ্ছে, ব্যক্তি প্রাধান্য পাচ্ছে নাকি বিষয়বস্তু প্রাধান্য পাচ্ছে। আমরা যে প্রবন্ধের বিভিন্ন ধরন আমরা পাই, বিভিন্ন রকম আমরা পাই, সেই আঙ্গিকের ক্ষেত্রে দেখলে আমরা সমালোচনা সাহিত্য দেখি। একজন গল্প লিখেছেন বা একটা নাটক লিখেছেন অথবা একটা কবিতা বা কাব্য লিখেছেন, সেটার উপর আলোচনা যখন করছেন অন্য একজন প্রাবন্ধিক বা অন্য একজন সমালোচক, সেটাকে সমালোচনা সাহিত্যের মর্যাদা দেওয়া হয়ে থাকে। আবার আমরা দেখি রম্য রচনা, যেটা আমরা বিড়ালের কথা আমরা বললাম, রম্য রচনা হাস্যরস সহযোগে কোনো একটি বিষয়কে উপস্থাপন করেন প্রবন্ধ আকারে, তখন সেটাকে রম্য রচনা বলা হচ্ছে। জীবন চরিত রয়েছে, আমরা যে জীবন চরিত, মধ্যযুগে চরিত সাহিত্য রচিত হয়েছে সেটা কবিতায়, কিন্তু গদ্য আকারে জীবনী রচনার যে রীতি সেটাও ফোর্ট উইলিয়াম কলেজ থেকেই আমরা দেখি শুরু হয়েছে। আত্মচরিত, জীবন চরিত হলো জীবনের বর্ণনা, জীবনের ধারাবাহিক বর্ণনা, অনুপুঙ্খ বর্ণ, জন্ম থেকে পারলে মৃত্যু পর্যন্ত। কিন্তু জীবন চরিতের মধ্যে লেখক নিজে যখন নিজের কথা লিখেন তখন সেটা হলো আত্মচরিত। এরকম অসংখ্য আত্মজীবনী আমরা দেখি, চরিত দেখি। পত্র সাহিত্য, চিঠি আকারে প্রবন্ধ রচনা হয়ে থাকে। পত্র সাহিত্য, যেটা আবার ফোর্ট উইলিয়াম কলেজ থেকে লিপিমালা নামে যে গ্রন্থ আমরা রামরাম বসুর কাছ থেকে পেয়েছি, সেটির মধ্যে আমরা দেখেছি যে চিঠি আকারে তিনি রচনা করছেন। এখনো প্রচুর পত্র সাহিত্য রচিত, প্রচুর বলতে প্রচুর না হলেও পত্র সাহিত্য রচিত হচ্ছে। স্মৃতি কথা, অতীতের দিনের কথাগুলো যখন গদ্যে বর্ণনামূলক রীতিতে লেখা হয় তখন সেটাকে স্মৃতিকথার মর্যাদা বা স্মৃতিচারণমূলক যে রচনা বা নিবন্ধ প্রবন্ধ আমরা যেটা বলি। আছে ভ্রমণ সাহিত্য, এক জায়গায় যেতে যেতে তার মনের চোখের যে দৃষ্টি এবং মনের যে ভাবনা সেটার যখন সম্মিলন ঘটান আমরা দেশে বিদেশে, সেই সৈয়দ মুস্তফা আলীর বিখ্যাত অথবা অন্নদা শঙ্কর রায়ের যে পথে প্রবাসে, এগুলো আমরা যখন দেখি তখন প্রবন্ধ ভ্রমণ সাহিত্য আমরা দেখি। অথবা সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের যে বিখ্যাত যে ভ্রমণ সাহিত্য রয়েছে, সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় ভ্রমণ সাহিত্যের মধ্যে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তো এরকম আমরা দেখি যে এই যে সমালোচনা সাহিত্য, রম্য রচনা, জীবনচরিত, আত্মচারিত্র, পত্র সাহিত্য বা স্মৃতিকথা, স্মৃতিচারণমূলক রচনা অথবা ভ্রমণ সাহিত্য আমাদের বাংলা সাহিত্যের যে প্রবন্ধের ধারা সেটাকে সমৃদ্ধ করে চলেছে। অনেক বছর আগে থেকেই সেটা শুরু হয়েছে। আমরা 200 বছর আগে যদি চিন্তা করি, আজকে 2021-এ দাঁড়িয়ে আমরা সেই 1801-এ ফোর্ট উইলিয়াম কলেজে অথবা তারপরে 1817-তে শ্রীরামপুর মিশনে যেসব গদ্য রচিত হয়েছে সেই গদ্য রচয়িতাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি, কারণ গদ্যের উদ্ভবের সাথে সাথেই প্রবন্ধের উদ্ভব ঘটেছে। আমরা দেখি যে রামরাম বসুর যে রচনা এখানে আমি উদ্ধৃত করেছি প্রবন্ধের আলোচনাতে, যারা আমাদের প্রথম দিকে বাংলা প্রবন্ধের ক্ষেত্রে ভূমিকা রেখেছেন, রামরাম বসু তাদের অন্যতম। তার রাজা প্রতাপাদিত্য চরিত্র নামের যে গ্রন্থটি, সেই গ্রন্থটির মধ্যে তিনি এগুলো ফোর্ট উইলিয়াম কলেজের যে এই পর্যন্ত 3 জনের নাম আমরা লিখেছি, এরা কিন্তু পণ্ডিত ছিলেন, এরা ওখানকার শিক্ষক ছিলেন, কিন্তু পাঠ্যপুস্তক ছিল না। পাঠ্যপুস্তক হিসেবে রচনা করেছেন গ্রন্থগুলো, গদ্য রচনা করেছেন শিক্ষার্থীকে বোঝানোর জন্য, ইংরেজি ভাষাভাষী যে সিভিলিয়ান যারা রাজকর্মচারী ছিল তাদেরকে। তো এই যে রাজা প্রতাপাদিত্য চরিত্র, এখানে রাজা প্রতাপাদিত্যের চরিত্রের বর্ণনা দিতে গিয়ে তার রাজা বর্ণনা দিচ্ছেন, তার বর্ণনার মধ্য দিয়ে বাংলা ভাষা শেখাচ্ছেন, কিন্তু ঘটনাচক্রে এখানে জীবনচরিত, ওই যে অন্যের জীবন বর্ণনা করার, জীবনের ঘটনা বর্ণনা করার যে রীতিটি সেটি বাংলা গদ্য সাহিত্যে বা প্রবন্ধ সাহিত্যে চলে এসেছে। লিপিমালা, চিঠি আকারে প্রবন্ধ রচনার যে রীতি সেটিও আমরা দেখছি রামরাম বসু সেই ফোর্ট উইলিয়াম কলেজ থেকেই শুরু করেছিলেন, 1801-এ যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত। রাজীব লোচন মুখোপাধ্যায় যে মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্ব চরিত্র, এটির মধ্যে জীবনচরিত আমরা দেখতে পাচ্ছি। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার প্রবোধ চন্দ্রিকা নামে যে গ্রন্থটি লিখেছেন, সেই গ্রন্থটির মধ্যে আমরা দেখছি নীতি কথা প্রচার করা হচ্ছে, যে নীতি শিক্ষামূলক, নৈতিক শিক্ষার যে ভাবনা চিন্তা, কোনটা করলে ভালো হবে সেই বিষয়গুলো এখানে বর্ণনা করেছেন। জ্ঞানের বিভিন্ন বিষয়, চিন্তার বিভিন্ন বিষয়, বেদান্ত চন্দ্রিকা নামে একটি গ্রন্থ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচনা করেছেন। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ছিলেন সেই ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিত এবং তিনি সবচেয়ে বেশি 5টি গ্রন্থ রচনা করেছেন। আমরা দেখি দিগদর্শন নামের যে পত্রিকাটি প্রকাশিত হয়েছে সেই 1829, 30, 31 ওই সময়ে দেখা গেছে এই প্রবন্ধগুলো প্রচার করেছে সেই শ্রীরামপুর মিশন থেকে। এরপরে আমরা দেখি বাংলা
সাহিত্যের ক্ষেত্রে, বাংলা প্রবন্ধের ক্ষেত্রে, বাংলা গদ্যের ক্ষেত্রে রাজা রামমোহন রায় আবির্ভূত হয়েছেন। এবং রাজা রামমোহন রায় তার যে বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, এই গ্রন্থগুলোর মধ্য দিয়ে হিন্দু ধর্মের যে বেদের যে মূল কথা, সেগুলো তিনি তার রচনার মধ্যে প্রকাশ করেছেন প্রবন্ধ আকারে। প্রবন্ধ সাহিত্যে তার অবদান অনস্বীকার্য এবং খুব গুরুত্বপূর্ণ জায়গায় তিনি রয়েছেন। আমরা সমাজ সংস্কারের ক্ষেত্রে আমরা দেখেছি, গদ্য সংস্কারের ক্ষেত্রেও দেখছি রামমোহন রায়ের ভূমিকা, এবং প্রবন্ধের ইতিহাসের মধ্যেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কারণ রাজা রামমোহন রায় তো সতীদাহ প্রথা বিলোপ সাধন করেছেন। ধর্মের নাম করে যে সতীদেরকে তার মৃত স্বামীর চিতাতে আরোহণ করে অমানবিক যে প্রথাটি প্রচলিত ছিল, সেটির বিপক্ষে দাঁড়িয়ে তিনি মানুষকে বুঝিয়েছেন প্রবন্ধের মধ্য দিয়ে। এই রাজা রামমোহন রায় কিন্তু গদ্যের সংস্কার করেছেন। গদ্যের যে শুধু পাঠ্যপুস্তকের গদ্য সেটা না, পাঠ্যপুস্তক থেকে গদ্যকে বাইরে নিয়ে এসেছেন। সমাজের বিভিন্ন সমস্যা, বিভিন্ন রীতিনীতি, ধর্মীয় বিষয়, সেটার আলোচনা করেছেন বেদান্ত গ্রন্থ, বেদান্ত সারে। তাকে অনুসরণ করে তার পরবর্তীতে আমরা দেখছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের যে বিরাম চিহ্নের ব্যবহার করেছেন। এবং প্রবন্ধের ক্ষেত্রে এই যে বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব, অথবা বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক বিচার, বা বাল্য বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক বিচার, এই যে প্রবন্ধগুলো, এই প্রবন্ধগুলোর মধ্য দিয়ে আমরা দেখি বাংলা প্রবন্ধ সাহিত্যকে তিনি সমৃদ্ধ করেছেন। বাংলা সমাজ সংস্কারের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, ঐতিহাসিক অবদান রেখেছেন। আর গদ্য সংস্কারের ক্ষেত্রে যে বিরাম চিহ্নের ব্যবহার, সেটিও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার সেই প্রবন্ধগুলোতে দেখিয়েছেন। তো আমরা দেখছি যে এই যে প্রবন্ধের ধারা, সেই ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত থেকে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, একই সময় আমরা রবীন্দ্রনাথের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুরকে দেখি বাংলা গদ্যে ভূমিকা রাখতে, প্রবন্ধের ক্ষেত্রে ভূমিকা রাখতে। অক্ষয় কুমার দত্ত বা ভূদেব মুখোপাধ্যায়, তারা সমাজের বিভিন্ন বিষয়কে তাদের রচনার মধ্যে নিয়ে এসেছেন, সংকটগুলোকে সমাধান দিতে চেয়েছেন। এবং রাজনারায়ণ বসু বঙ্কিমের সমসাময়িক অথবা কিছুদিন আগে বাংলা প্রবন্ধের ক্ষেত্রে আবির্ভূত হয়েছেন। এরপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাকে নিয়ে আমরা আলাদা আলোচনা করব। তারপরে কালীপ্রসন্ন ঘোষ, সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, পালা মৌ নামে, ওই যে ভ্রমণ সাহিত্য বলছিলাম, বিপুল জনপ্রিয়তা পেয়েছে। সঞ্জীব চন্দ্র আবার বঙ্কিমচন্দ্রের বড় ভাই চট্টোপাধ্যায়, আমরা সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়কে দেখছি। এরপর শিবনাথ শাস্ত্রী অথবা মীর মশাররফ হোসেন মুসলমানদের মধ্যে প্রবন্ধের ক্ষেত্রে প্রথম ভূমিকা রেখেছেন, উল্লেখযোগ্য অবদান রেখেছেন। হরপ্রসাদ শাস্ত্রী আমাদের পাঠ্য আছেন, তিনি তার তৈল নামের যে প্রবন্ধটি, সেটি আমরা পড়ব। এটা সেই কবে রচিত, কিন্তু এরপরেও সমসাময়িক কালে সেটার যে গ্রহণযোগ্যতা বা সেটার যে উপযোগিতা, সেটার যে গুরুত্ব কতটা, সেটা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার মধ্য দিয়ে আমরা দেখছি। এবং আমরা দেখি যে সমাজে তেলের ব্যবহার, অযোগ্য মানুষেরা তেল ব্যবহার করে কিভাবে নিজেদেরকে যোগ্যতম স্থানে নিয়ে যায় এবং মানুষকে নানানভাবে বিভ্রান্ত করে, সেটা আমরা দেখব হরপ্রসাদ শাস্ত্রীর রচনাতে। রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, রয়েছেন তার যে সভ্যতার সংকট, কিভাবে সভ্যতার সংকটের মধ্য দিয়ে পৃথিবী এগিয়ে চলছিল। রবীন্দ্রনাথের একেবারে শেষ প্রান্তে, জীবনের 41-এ তো মারা গেলেন, তার আগে আগে তিনি সভ্যতার সংকট লিখেছেন। যে পাশ্চাত্য সভ্যতার তিনি ভক্ত ছিলেন, যে পাশ্চাত্য অগ্রগতিকে তিনি তার সাহিত্যের বিষয়বস্তু করেছেন, আগে প্রশংসা করেছেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তার চোখ খুলে গেছে, তিনি তাদের সমালোচনা শুরু করেছেন। এবং জীবনের শেষ লগ্নে গিয়ে সভ্যতার যে সংকট দেখেছেন, যে সাম্রাজ্যবাদের যে রক্ত চক্ষু পৃথিবীকে কিভাবে বিপন্ন করছে, সেটা দেখে তার যে উপলব্ধি, সেই কথাগুলো সভ্যতার সংকট নামের প্রবন্ধের মধ্যে লিখেছেন। আমরা পড়ব, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ পাঠ্য রয়েছে। তারপরে রামেন্দ্র সুন্দর ত্রিবেণী অথবা প্রমথ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ যে গ্রন্থ, সেখান থেকে আমরা দেখব এখানে পাঠ্য রয়েছে যৌবনে দাও রাজটিকা নামের যে প্রবন্ধটি। আবার মোহিতলাল মজুমদার, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, কাজী নজরুল ইসলাম সহ বিভিন্ন প্রাবন্ধিক বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। কাজী আব্দুল ওদুদ অথবা তারও পরবর্তীতে বিভিন্ন প্রাবন্ধিক আমাদের বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন, এবং সেই যাত্রা এখনও রয়েছে। আমরা যে পত্রিকাগুলো প্রকাশিত হতে দেখি, সেটা দৈনিক হতে পারে, সাপ্তাহিক হতে পারে, মাসিক হতে পারে, ত্রৈমাসিক হতে পারে, সেখানে অধিকাংশ প্রবন্ধ নিবন্ধ ছাপা হয়ে থাকে, এবং এর মধ্য দিয়ে বাংলা প্রবন্ধ সাহিত্য বিপুল বিস্তৃতি লাভ করছে। যেখানে চিন্তার সমাবেশ থাকে, যেখানে ভাবনার সমাবেশ থাকে, যেখানে সমাজের সমস্যা নিয়ে লেখালেখি থাকে, যেখানে ধর্মের বিভিন্ন যে বিষয়াশয় আছে সেটা নিয়ে যুক্তি পাল্টা যুক্তি, সেই প্রবন্ধের শুরু থেকেই আমাদের সমাজ বিকাশের বা আধুনিকতার শুরু থেকেই আমরা দেখেছি সেই কাজগুলো হয়ে এসেছে এবং এখনো হচ্ছে। এবং এই প্রবন্ধ আমাদের সমাজকে অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, কারণ আমরা সময়ে সময়ে দেখেছি দৈনিক বা সাপ্তাহিক বা পাক্ষিক বা মাসিক বা বার্ষিক বা ষান্মাসিক, ত্রৈমাসিক বিভিন্ন পত্রিকার মধ্য দিয়ে সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে প্রাবন্ধিকগণ তাদের চিন্তা, তাদের ভাবনা, তাদের যে গবেষণা, সেটার তথ্য উপস্থাপন করেছেন। পাঠকেরা সেটা পড়ে নিজেদেরকে আত্মস্থ করে সেটা থেকে প্রকৃত যে ভাবনাটি বা চিন্তাটি, সেটা নিয়ে তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে পেরেছেন এবং সমাজ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এবার আমরা এই যে বাংলা প্রবন্ধ বা প্রবন্ধের যে সংজ্ঞা প্রকারভেদ এবং প্রবন্ধের যে ইতিহাস সেই আলোচনার পরে আমরা আসতে পারি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি আমাদের প্রথম প্রাবন্ধিক। প্রবন্ধের ধারায় 60টি প্রবন্ধ তোমাদের জন্য পাঠ্য রয়েছে, তার মধ্যে প্রথম প্রাবন্ধিক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যে যে প্রবন্ধ রচয়িতা এখানে যাদের নাম আমরা বলেছি তাদের মধ্যে বঙ্কিমচন্দ্র থেকে তোমাদের নির্বাচিত যে প্রবন্ধগুলো সেগুলো শুরু হয়েছে। তার পাঠ্য যে প্রবন্ধটি সেটি হলো বাঙ্গালা ভাষা, যেখানে তিনি বাঙ্গালা ভাষার রূপটি কি হওয়া উচিত তার সমসাময়িক কালে তিনি দেখছেন বাংলা ভাষা জটিল কঠিন করে লেখার বা তৎসম শব্দের বাহুল্য ব্যবহার, যদিও তার লেখার মধ্যেও ছিল, কিন্তু তার যে দৃষ্টিভঙ্গিটি সেটি কি ছিল, এই যে এসব থেকে বের হয়ে আসার চেষ্টা এবং তার যে ভাবনা, সাহিত্যে ভাষাটি হবে সহজ সরল সহজবুদ্ধ, মানুষের কাছে গ্রহণযোগ্য, সর্বজনবোধ্য করে লিখতে হবে, জটিল কঠিন করে পাণ্ডিত্য জাহির করার ব্যাপারটিকে তিনি গুরুত্ব দেননি এবং তিনি বলেছেন যে সাহিত্য তখনই মানুষের কাছে গ্রহণযোগ্য হবে যখন সেটি সহজবোধ্য হবে। রচনার যে শিল্পগুণ সেটা ভাবতে গিয়ে বা সেটার বর্ণনা দিতে গিয়ে তিনি সহজবোধ্যতার প্রতি, সুস্পষ্টতার প্রতি, মানে রহস্যময়তা থেকে বের হয়ে আসার প্রতি গুরুত্ব দিয়েছেন। সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূল যে রচনা পাঠ্য তোমাদের বাংলা ভাষা, সেটি পাঠ শুরু করার আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যক্তিজীবন সম্পর্কে যদি আমরা একটু জেনে নেই তাহলে আমাদের জন্য পড়াটি সহজ হবে। আর তোমাদের তো অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে যেখানে প্রাবন্ধিকদের ব্যক্তি জীবনের কথা আসতে পারে। আর যে কোনো রচনা তুমি যখন পড়বে তখন তার ব্যক্তি জীবন, মানে তিনি লেখক হিসাবে যে রচনা করেছেন যেটি, তার লিখতে গিয়ে তার মানসিকতা বা তার যে লেখক মানুষ তৈরি হতে যে ভূমিকা রাখে তার ব্যক্তি, তার সামাজিক অবস্থান, তার সামাজিক যে রীতি, তার আর্থসামাজিক যে অবস্থা, সেটার কথাটি জেনে নিলে তোমাদের জন্য সুবিধে হবে। আমরা এখানে কিছু তথ্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তথ্য এখানে দিয়েছি। তোমরা তার জীবনকাল যেটি 1838-এর 26 জুন তিনি জন্মগ্রহণ করেছেন এবং 8 এপ্রিল 1894 তিনি মৃত্যুবরণ করেছেন। তার জন্মস্থান হলো পশ্চিমবঙ্গের নৈহাটি জেলার কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন ডেপুটি কালেক্টরেট, তাহলে পারিবারিকভাবেই তারা আগে থেকেই শিক্ষিত ছিলেন এবং তার বাবা উত্তরাধিকার সূত্রে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছিলেন। এই ভাবনাটি, মানে তার বাবার ভাবনাটা দেখা গেছে তার ছেলের মধ্যে প্রভাবিত হয়েছে এবং পরবর্তীতে আমরা যদিও বঙ্কিমকে দেখছি যে ইংরেজদের ওইভাবে চাটুকারিতা করেননি, তাদের সমালোচনা করেছেন, যে কারণে তার 33 বছর শিক্ষক করেও ডেপুটি ম্যাজিস্ট্রেট থেকেছেন, কোনো পদোন্নতি তিনি লাভ করতে পারেননি। সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838-এ জন্মগ্রহণ করেছেন। তিনি পড়াশোনা শুরু হয়েছিল তার বাবার যে কর্মস্থল মেদিনীপুর, সেই মেদিনীপুরে 1844-এ, যে 38-এ তার জন্ম, 1844-এ তিনি ইংরেজি স্কুলে ভর্তি হয়েছিলেন। 1849 সালে তিনি কাঁঠালপাড়া, তার যে গ্রামের স্কুল, সেখানে চলে এসেছিলেন পড়াশোনা করতে এবং 1849 তার জীবনে অনেক ঘটনা ঘটেছে। তিনি 5 বছর বয়সী মোহিনী দেবীকে প্রথম বিয়ে করেন। তাহলে দেখো সেই 1849 খ্রিস্টাব্দে তখনকার সময়ের যে বাল্য বিবাহ, এই যে অল্প বয়সে মেয়েদেরকে যে বিয়ে দেওয়া বা বিয়ে করার যে রীতি, এই 5 বছরে মোহিনী দেবীকে তিনি বিয়ে করেছেন 1849-এ। তিনি আবার এই বিয়ের বছরেই তিনি হুগলি স্কুলে এসে ভর্তি হন 1849-এই। তো হুগলি থেকে পাশ করে তিনি গেছেন প্রেসিডেন্সি কলেজে এবং প্রেসিডেন্সি কলেজে তিনি ভর্তি হয়েছেন আইন পড়ার জন্য 1856 খ্রিস্টাব্দে। 1857 খ্রিস্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হন, যখন এন্ট্রান্স যে কোর্স এন্ট্রান্স, যেটা এখন আমাদের মেট্রিক এসএসসি পরীক্ষা, যেটা মাধ্যমিক যে পরীক্ষা, সেই মাধ্যমিক পরীক্ষার সমমান যেটা করা হচ্ছে, প্রথম বিভাগে তিনি উত্তীর্ণ হয়েছেন। 1858 খ্রিস্টাব্দে তিনি বিএ পরীক্ষায় অবতীর্ণ হন এবং পাশ করতে গিয়ে তিনি, এখানে ওই সময় কেউ পাশ করে নাই, 10 জন সম্ভবত অংশগ্রহণ করেছিল, তিনি গ্রেস মার্ক নিয়ে, মানে একটি বিষয়, যে বিষয়টিতে তিনি উত্তীর্ণ হতে পারেননি, মেন্টাল অ্যান্ড মরাল সায়েন্স নামে 7 নম্বর কম পেয়েছিলেন। তখন বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা বসে তারা দেখা গেছে যে বিশেষ বিবেচনায় পাশ করিয়েছেন এবং বঙ্কিমচন্দ্র তাদের একজন ছিলেন। তো সেই বঙ্কিমচন্দ্র 1859 খ্রিস্টাব্দে দেখা গেছে বঙ্কিমচন্দ্রের এই যে 58-তে যখন বিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন, 59-এ তার প্রথম স্ত্রী মোহিনী দেবীর মৃত্যু হয়েছে, 58-তে 59-এ 60-এ গিয়ে তিনি বিয়ে করেছেন দ্বিতীয় স্ত্রী রাজলক্ষ্মী দেবীকে। 1869-এ আবার বিএল, মানে আইনের উপর উচ্চতর ডিগ্রি, যেটি বিএল পাশ করেছেন প্রেসিডেন্সি কলেজ থেকে এবং সেই 1859-এই তিনি আবার 58-তে তিনি ওই যে বিএ পাশ করার পরপরই ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত হয়েছিলেন এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি
বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় তিনি নিযুক্ত ছিলেন। ওই জায়গাগুলো এখানে চিহ্নিত করেছি: খুলনা, মুর্শিদাবাদ, হুগলি, মেদিনীপুর, বারাসাত, হাওড়া, আলিপুর, এই জায়গাগুলোতে তিনি চাকরি করেছেন এবং 1891 খ্রিস্টাব্দ পর্যন্ত 33 বছর তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন এবং 8 এপ্রিল 1894 তিনি মৃত্যুবরণ করেছেন। তার এই ব্যক্তি জীবনের তথ্যগুলোর পাশাপাশি সাহিত্যিক জীবনের যে তথ্যগুলো, সেগুলোতে যদি আমরা যাই তাহলে আমরা দেখি 1852তে তিনি সংবাদ প্রভাকর পত্রিকা, সেটাতে তিনি প্রথম সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন এবং সেখানে তার প্রথম লেখা ছাপা হয়। ললিতা ও মানস নামে দুটি কাব্য প্রকাশিত হয়। এটি 1853 খ্রিস্টাব্দে। সংবাদ প্রভাকরে 1852তেই তিনি লেখেন এবং দেখা গেছে পরবর্তীকালে 1864তে রাজমোহনস ওয়াইফ নামে ইংরেজি ভাষায় সাহিত্য চর্চা তার শুরু হয় এবং দেখা গেছে সেখানে তিনি আলোচিত মানে হলেও পরবর্তীতে তিনি বাংলা ভাষায় সাহিত্য চর্চায় ফিরে আসেন এবং বাংলা সাহিত্যের যে উপন্যাস, সেই উপন্যাসের যে শ্রেষ্ঠ মানে সার্থক উপন্যাস, প্রথম সার্থক উপন্যাস দুর্গেশনন্দিনী, সেটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাত দিয়ে রচিত হয়েছে। সেই দুর্গেশনন্দিনীর পাশাপাশি 14টি উপন্যাস বঙ্কিমচন্দ্র রচনা করেছেন, যেটি বাংলা উপন্যাসের পথরেখা নির্মাণ করে দিয়েছে। বাংলা উপন্যাস কীরকম হবে, কিভাবে বাংলা উপন্যাস সামনের দিকে এগিয়ে যাবে, সেটি বঙ্কিমচন্দ্র দেখিয়েছেন আমাদের। তো সেখানে কপালকুণ্ডলা রয়েছে, সেখানে রাজসিংহ রয়েছে, দেবী চৌধুরানী রয়েছে, অথবা ইন্দিরা, যুগলাঙ্গরীয়, রজনী, কৃষ্ণকান্তের উইল, আনন্দমঠ, এই যে বিভিন্ন ধরনের উপন্যাসের মধ্যে তিনি ইতিহাস এবং সমাজের বিভিন্ন সংকটমূলক যে বিষয়গুলো, সেগুলোকে অত্যন্ত দক্ষতার সাথে, নিপুণতার সাথে বর্ণনা করেছেন। শুধু কি উপন্যাসের ক্ষেত্রে, আমাদের যে পাঠ্য প্রবন্ধ, সেই প্রবন্ধের ক্ষেত্রেও বঙ্কিমচন্দ্রের অবদান গুরুত্বপূর্ণ। কারণ তার যে লোকরহস্য নামের যে গ্রন্থটি, সেই লোকরহস্য গ্রন্থের মধ্যে সামাজিক বিভিন্ন যে সমস্যা, সমাজের বিভিন্ন মানুষের যে দোষগুলো, সেগুলো চিহ্নিত করেছেন। আমরা দেখি যে কমলাকান্ত নামে এই লোকরহস্য প্রকাশিত হয়েছে, একটি প্রবন্ধ গ্রন্থ 1874-এ, এবং আমরা দেখছি যে কমলাকান্তের দপ্তর, কমলাকান্তের পত্র এবং কমলাকান্তের জবানবন্দি, এই 3টা খণ্ডে কমলাকান্ত নামে যে বইটি, সেটি 1885 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে এবং সেখানে তিনি হাস্যরসের মধ্য দিয়ে অদ্ভুতের সঙ্গে সত্যের, এখানে সমালোচক বলছেন অক্ষয় কুমার দত্ত বঙ্কিমচন্দ্রের এই কমলাকান্তের দপ্তর নিয়ে বা কমলাকান্ত নিয়ে যে রচনাগুলো, সেগুলোর আলোচনা করতে গিয়ে যে আমরা সমালোচনা সাহিত্য যেটা, সেটাতে বলছেন যে এই প্রবন্ধগুলোতে হাসির সঙ্গে করুণের, অদ্ভুতের সঙ্গে সত্যের, তরলতার সহিত মর্মদায়িনী জ্বালার, নেশার সঙ্গে তত্ত্ববোধের, ভাবুকতার সহিত বস্তুতন্ত্রতার, ক্লেশের সঙ্গে উদারতার এমন মনমোহন সমন্বয় কবে দেখিয়েছেন, মানে সমন্বয় করে দেখিয়েছেন। এই যে আমাদের বঙ্কিমচন্দ্র, তিনি মুচিরাম গুড়ের আত্মকাহিনী লিখেছেন এবং সেখানে দেখা গেছে তিনি যে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, মুচিরাম গুড় নামে সেখানে একটি চরিত্র নির্মাণ করে সেই চরিত্রের রূপটি বর্ণনা দিয়ে তিনি তার যে দেখা, একেবারে কাছ থেকে দেখা যে মানুষ যারা নিজেদের স্বার্থের জন্যে হেন কর্ম নেই, করতে পারে না, সেই মানুষদেরকে তিনি চিত্রিত করেছেন। আবার বিজ্ঞান রহস্য, বিবিধ প্রবন্ধ, সাম্য নামে তার প্রবন্ধ গ্রন্থ রয়েছে, যেখানে বিজ্ঞানের বিষয়াশয় দিয়েছেন। বিবিধ প্রবন্ধে বিবিধ বিষয়াশয় রয়েছে। সাম্য প্রকাশিত হয়েছে 1879 খ্রিস্টাব্দে এবং 1875 খ্রিস্টাব্দে বিজ্ঞান রহস্য বিবিধ প্রবন্ধ প্রকাশিত হয়েছে 1887 খ্রিস্টাব্দে। আমরা দেখি যে এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কৃষ্ণ চরিত্র নামে তার বিভিন্ন মানে দৃষ্টিভঙ্গির, হিন্দু ধর্মের বিভিন্ন বিষয়াশয় কৃষ্ণ চরিত্র গ্রন্থের মধ্যে তিনি লিখেছেন এবং সেখানে শ্রীমদ্ ভগবত গীতা প্রকাশ পেয়েছে মৃত্যুর 1902 খ্রিস্টাব্দে। সে মৃত্যুর পরে তার শ্রীমদ্ ভগবত গীতা রচিত হয়েছে। বঙ্কিমচন্দ্রের অন্যতম কীর্তি ছিল বঙ্গদর্শন পত্রিকা। এই যে প্রবন্ধগুলো, এই প্রবন্ধগুলো অধিকাংশই প্রকাশিত হয়েছে বঙ্গদর্শন পত্রিকায়, অন্যান্য অপরাপর পত্রিকাতেও প্রকাশিত হয়েছে। তো বঙ্গদর্শন পত্রিকাটি বাংলা সাময়িক পত্রের ইতিহাসে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে, যেটির সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজে। আর উপন্যাসের ক্ষেত্রে তো তিনি শ্রেষ্ঠ কাজটি করেই গেছেন। এই বঙ্গদর্শন 1872 থেকে 1876 পর্যন্ত চলেছিল এবং তার যে এই যে বিভিন্ন ধরনের যে কীর্তি, বিভিন্ন ধরনের যে অবদান, এই অবদানগুলোর মধ্যে আমরা দেখতে পাই যে বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট হিসেবে অভিহিত হয়েছেন, তাকে ওইভাবে সম্মানিত করা হয়েছে। আমরা যদি তার প্রবন্ধ গ্রন্থগুলোর ধারাবাহিক প্রকাশ সাল অনুযায়ী যদি আমরা দেখি যে লোকরহস্য 1874, কমলাকান্ত 1885, মুচিরাম গুড়ের জীবনচরিত 1884, বিজ্ঞান রহস্য 1875, বিবিধ প্রবন্ধ 1887 এবং দ্বিতীয় খণ্ড প্রকাশিত 1892, সাম্য 1879, কৃষ্ণচরিত্র 1892, ধর্মতত্ত্ব 1888, বিবিধ সমালোচনা 1876,
দীনবন্ধু মিত্র বাহাদুরের জীবনী 1877 এবং প্রবন্ধ পুস্তক 1879। এর বাইরেও তিনি সহজ রচনা শিক্ষা, সহজ ইংরেজি শিক্ষা, শ্রীমদ্ ভগবত গীতা, রাজমহলস ওয়াইফ এগুলো রচনা করেছেন। আমরা বন্দে মাতরম যে গানটি সেটির জন্য বঙ্কিমচন্দ্র বিপুল খ্যাতি পেয়েছেন এবং দেখা গেছে যে এখনও বঙ্কিমচন্দ্রের সেই বঙ্গে মাতরম যে গ্রন্থটি সেটি স্লোগানটি সেটি ভারতীয়দের বিপুলভাবে উদ্বোধিত করে থাকে। আমাদের যে স্বাধীনতার যে সংগ্রাম, আমাদের যে ব্রিটিশ বিরোধী আন্দোলন, সেই সময় বন্দে মাতরম অনেক বেশি প্রভাবিত করেছে মানুষজনকে। এবার আমরা বাংলা ভাষার একটুখানি ইঙ্গিত দিয়ে আমরা শেষ করব আজকের ক্লাস। আমরা দেখছি যে বাংলা প্রবন্ধের যে ইতিহাস, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান সেখানে এবং বঙ্কিমের ব্যক্তি জীবন, এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানার পরে তার যে পাঠ্য যে প্রবন্ধ বাংলা ভাষা, সেই বাংলা ভাষায় তিনি কি বলেছেন। তিনি বলছেন যে বিষয় অনুসারেই রচনার ভাষার উচ্চতা বা সামান্যতা নির্ধারিত হওয়া উচিত। বিষয়বস্তু কি সেটার উপর ভিত্তি করে ভাষাটা কত উঁচুতে যাবে নাকি সাধারণ মানুষের বোধগম্য থাকবে সেটা নির্ধারণ করা উচিত। রচনার প্রধান গুণ এবং প্রথম প্রয়োজন হলো সরলতা এবং স্পষ্টতা। যে রচনা সকলেই বুঝিতে পারে এবং পরিমামাত্র যাহার অর্থ বোঝা যায়, অর্থগৌরব থাকিলে তাহাই সর্বোৎকৃষ্ট রচনা। সাধু ভাষায় তিনি রচনা করছেন, কিন্তু স্পষ্টতই তিনি বলছেন যে যেটি সরল সহজ মানুষ বুঝতে পারে, অর্থগৌরব থাকলে সেটাই হলো সর্বোৎকৃষ্ট রচনা। তাহার পর তাহার সৌন্দর্য, সরলতা এবং স্পষ্টতার সহিত সৌন্দর্য মিলিতে হইবে। অনেক রচনা মুখ্য উদ্দেশ্য সৌন্দর্য, সে স্থলে সৌন্দর্যের অনুরোধে একটু অসাধারণতা সহ্য করিতে হয়। এই যে সরলতা, স্পষ্টতা এবং সৌন্দর্য, এই তিনটির সমন্বয় সাধনের জন্য বলেছেন বাংলা ভাষা প্রবন্ধের মধ্যে মূলত সহজ সরলভাবে ভাষাকে উপস্থাপনের জন্য গুরুত্ব আরোপ করেছেন বাংলা ভাষা প্রবন্ধে। তো এই প্রবন্ধটিতে বঙ্কিমচন্দ্র কিভাবে বলেছেন সেটা আমরা আগামী ক্লাসে প্রবন্ধ ধরে আমরা আলোচনা করব। প্রবন্ধের যে বিভিন্ন অংশটুকু রয়েছে সেই অংশটুকু আমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করব, যেখান থেকে 3 ধরনের প্রশ্ন হয়ে থাকে। আর এমনিতে বঙ্কিম জীবন সম্পর্কে তো তোমরা জানলে। আর যে প্রবন্ধ আমরা পড়বো 7টি, সেই প্রবন্ধের ধারাবাহিকতা বা প্রবন্ধের শুরু থেকে বঙ্কিম পর্যন্ত, হরপ্রসাদ এবং পরবর্তীকালের যে একেবারে আমরা পর্যন্ত নজরুল পর্যন্ত আসবো, যে বিভিন্ন প্রাবন্ধিক আছেন, মোতায়ের হোসেন চৌধুরী পাঠ্য রয়েছে তোমাদের, সেই পর্যন্ত যে প্রাবন্ধিকরা রয়েছেন তাদের যে ধারাক্রম সেটার একটু ধারণা দিয়ে প্রবন্ধের আজকের যে ক্লাসটি সেটি আমি শেষ করছি। তোমরা আগামী ক্লাসে বাংলা ভাষাটা একটু ভালো করে পড়ে আসবে, পড়ে যুক্ত হবে, তাহলে দেখবে যে বাংলা ভাষা সম্পর্কিত যে বিষয় সেগুলো আমি আলোচনা করব সেটি সহজে তোমরা বুঝতে পারবে। তো আগামী ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।